খালাতো বোনের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম, কারোর কথোপকথনের আওয়াজ। প্লিজ আমাকে ছেড়ে দাও, আজ আমার বিয়ে, আমি কিছুতেই তোমার সাথে ওইসব করতে পারবো না। কেউ দেখে ফেললে সমস্যা হবে। কেন? আগে যখন করতি তখন তো খুব ভালো লাগতো, এখন কি হলো? আজ আমার বিয়ে আর আমি চাই না তোমার ছেলে কোনো সিন ক্রিয়েট হোক এখানে। ও, আমি সিন ক্রিয়েট করি? আচ্ছা, আমার কাছে যে ভিডিও ফুটেজ আর ছবিগুলো আছে ওইগুলো সবাইকে দেখিয়ে তোমার বিয়েটা ভেঙে দিই। না প্লিজ এমন করো না। কণ্ঠটা খুব চেনা চেনা লাগলো আমার কাছে। একজন তো আমার খালাতো বোন রিমঝিম, আরেকজন আমার চাচাতো ভাই অনিক। আমার বিশ্বাস হচ্ছিল না, তাই দরজাটা মেলে দেখলাম। হ্যাঁ, আমি যা ভেবেছিলাম তাই। আমার চাচাতো ভাই অনিক আর খালাতো বোন রিমঝিম অন্তরঙ্গভাবে বিছানায় শুয়ে আছে। দরজা খোলার আওয়াজ পেয়ে ওরা দুজনেই আমার দিকে তাকালো। ছি ভাইয়া, ছি, তুই এত নীচ, এত খারাপ। তুই এখানে? হ্যাঁ, আমি জানতাম না যে তুই এত খারাপ। একটা চরিত্রহীন লোক যে নিজের স্বার্থ হাসিল করার জন্য নিজের খালাতো বোনের সাথে অবৈধ সম্পর্ক রাখিস। তো কি হয়েছে? দেখ, যা দেখেছিস বলে যা, এতে তোরও ভালো আর আমারও। আমাকে ভয় দেখাচ্ছিস? আমি তোর মুখোশ এখনই সবার সামনে টেনে খুলে দিব। বলেই সেখান থেকে চলে আসলাম। বিয়ে বাড়ি, তাই অনেক মানুষ। আব্বু আর আম্মুকে খুঁজতে লাগলাম। আব্বু কোনো এক কাজে বাইরে গেছে, তাই আম্মুকে খুঁজতে লাগলাম। আম্মুকে খালার সাথে দোতলায় দেখলাম। আম্মুকে ডাক দিলাম। কিরে, কি হয়েছে? এভাবে ডাকলি কেন? তোমাকে কিছু বলার আছে। বল তাড়াতাড়ি। আম্মুকে সবটা বললাম। আম্মু সবটা শুনে বিশ্বাস করতে চাইল না। পাশে যে খালা দাঁড়িয়ে ছিল সেটা খেয়াল করিনি, খালাও সবটা শুনে ফেলে। তুই প্রণাম করতে পারবি? পিছন থেকে হঠাৎ খালার কণ্ঠ শুনে চমকে উঠলাম। আরে খালা, তুমি কি প্রমাণ করতে বলছো? সেগুলো আমার মেয়ে আর অনেকের নামে বললি? খালা যখন শুনে ফেলেছো তখন প্রমাণ করাই যায়। আমি মাকে এবং খালাকে নিয়ে রিমঝিমের রুমে গেলাম। রুমে রিমঝিম বসেছিল। অনেক হয়তো চলে গেছে। কি রে, তোর নামে কি শুনলাম? একথা বলার সাথে সাথে রিমঝিম খালাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভাবলাম হয়তো ভুল বুঝতে পেরে এমনটা করছে, কিন্তু ও অন্য কাজ করলো। আম্মু খালা সাব্বির আমাকে আম্মু খালা সাব্বির আমাকে। কি? সাব্বির তোকে কি? আমি বলছি। পিছন থেকে অনেক। চাচি, তোমার ছেলে সাব্বির রিমঝিমকে নষ্ট করতে চেয়েছিল, কিন্তু আমি তখন রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং ওকে কোনো কিছু করার আগেই হাতে নাতে ধরে ফেলি। ও আমাকে হুমকি দেয় চলে যেতে। আমি না মানলে, ওর কথা তোমাদের বলে দিতে চাইলে ও বলে যে আমার আর রিমঝিমের নাম বানিয়ে বলবে। ওর মুখ থেকে এই কথাগুলো শুনে আমি যেন হা হয়ে গেলাম। আমি যে দোষ করিনি সেটা আমার ঘাড়ে দিব্যি চাপিয়ে দিচ্ছে। রিমঝিম, তুমি অন্তত মিথ্যা বলো না, সবটা সত্যি করে বলো। কি শুনতে চাও তুমি নিজের চরিত্রের ব্যাপারে? যা বলেছি সব সত্য। সবটা কেমন যেন ওলট পালট লাগতে শুরু করলো। বাংলা একটা প্রবাদ আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর, সেই রকম। মা প্লিজ ওদের কথা বিশ্বাস করো না, ওরা বানিয়ে বলছে। ঠাস ঠাস করে একের পর এক থাপ্পড় দিতে থাকে আম্মু আমার গালে। তোর কোনো কথা শুনতে চাই না আমি। স্বপ্নেও ভাবতে পারিনি এমন কিছু দেখবো। থাপ্পড়ের চেয়ে মায়ের চোখের পানি আমাকে বেশি আহত করছে। তোর মতো ছেলে জন্ম দিয়ে আমি অনেক বড় পাপ করেছি। তোর মতো চরিত্রহীন ছেলে আমার থাকলে আমি বিষ খাইয়ে মেরে ফেলতাম। চোখ দিয়ে কেবল নীরব অশ্রু ঝরছে। এ কান্না অনেক কষ্টের। যে মা ছোটবেলা থেকে কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সে আজ আমাকে মারলো। আজ চরিত্রহীন উপাধি পেলাম। কি হয়েছে এখানে? চোখের পানি মুছে তাকিয়ে দেখলাম ছোট বোন। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। যা, চলে যা, আর কোনোদিন আমার সামনে আসবি না। আসলে আমার মরা মুখ দেখবি। এই কথাটা না বলে যদি মা বুকের ওইটা গুলিও করতো তবুও কষ্ট পেতাম না। রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম। যাওয়ার সময় মায়ের মুখটা শেষবারের মতো দেখে নিলাম, আর তার পিছনে দাঁড়িয়ে থাকা রিমঝিম আর অনেকের মুখে বিজয়ের হাসি দেখতে পেলাম। রুম থেকে বেরিয়ে আসলাম। কেউ আমাকে আটকালো না। বাড়ির সবাইকে ছোট বোন আমাকে আটকাতে বলল। অনেকে আটকাতে আসে, কিন্তু মা আমাকে আটকাতে নিষেধ করে। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু সাথে কিছুই আনিনি। মাল্টি বিলিয়নিয়ারের ছেলে এক পোশাকে বেরিয়ে এসেছি।
আমার 10টা গাড়ি, 24টা বাইক, কিছুই নেইনি সাথে। সাথে মাত্র 1010 টাকা আছে। কি করব, কোথায় যাব কিছুই জানি না। গার্লফ্রেন্ড তমাকে ফোন দিলাম। হ্যালো তমা। হ্যাঁ বলো। কোথায় তুমি? কেন, বাড়িতে? আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মা। কেন, কখন? আমি সবটা খুলে বললাম তোমাকে। তোমাকে একেবারে বের করে দিয়েছে? হুম। তোমার টাকা, জায়গা, সম্পত্তি এসব? আমি এইসব কিছুই আনিনি সাথে। কি? তাহলে আমাকে ফোন দিয়েছো কেন? ভাবলাম এই সময় তোমাকে পাশে পাওয়া যাবে, আর একটু সাহায্য পাওয়া যাবে। টাকা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না, আমাকে ভুলে যাও। তুমি কি আমার টাকাকে ভালোবাসো? হ্যাঁ, না হলে কি? আমাকে আর কোনোদিন ফোন দেওয়ার চেষ্টা করবে না। বাই। বাই বলেই ফোনটা কেটে দেয় তমা। ওর এমন ব্যবহারে অনেক কষ্ট পাই। টাকার জন্য সবাই ভালোবাসে, হায় রে দুনিয়া আর হায় রে ভালোবাসা। আমার টাকাকে ভালোবাসে বলে পাগলের মতো হাসতে থাকি আমি। রাস্তায় একটা যাত্রী ছাউনির নিচে বসে আছি আমি। বাইরে বৃষ্টি হচ্ছে। বারবার আমার মায়ের বলা কথাগুলো, রিমঝিম আর অনেকের নাটকীয় অপবাদ আর তোমার ব্যবহার, এগুলো মনে করছি বসে বসে। পকেটে 1 প্যাকেট সিগারেট ছিল। একটা জ্বালিয়ে টানতে শুরু করলাম। আর কি করব তা ভাবতে থাকলাম। একবার ভাবলাম যে আত্মহত্যা করব, কারণ আমার কাছে এখন হারানোর মতো আর কিছুই নেই। আম্মু আমাকে বিশ্বাস করেনি, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল, আর হারালাম সবকিছু। কয়েকবার রোডে গেলাম গাড়ির নিচে আত্মহত্যা করার জন্য, কিন্তু পরক্ষণেই আবার ভাবলাম যে আমি মরবো কেন? আমি কি কোনো দোষ করেছি? আমাকে তো ফাঁসানো হয়েছে, আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমার সবকিছু আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমিও তাদের সবাইকে দেখিয়ে দিব যে আমি তাদেরকে ছাড়াও বাঁচতে পারি। আর বাকি রইল টাকা, সেটা কামাতে আর কতক্ষণ? সারা রাত যাত্রী ছাউনিতেই নির্ঘুম অভুক্ত সিগারেট টানতে টানতে কাটিয়ে দিলাম। সকালে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে নিয়ে একটা হোটেলে ঢুকে হালকা নাস্তা সেরে বেরিয়ে পড়লাম। আমাকে যে করেই হোক একটা কাজ জোগাড় করতে হবে। আমি আসার সময় কিছুই আনিনি সাথে, আর যে কোনো অফিসে কাজ করতে গেলে প্রয়োজন সার্টিফিকেট। তাই আমি ভার্সিটিতে গেলাম প্রয়োজনীয় সকল কাগজপত্র তুলে আনতে। দুপুর থেকে আমি এই পর্যন্ত প্রায় 34টার বেশি অফিসে ঘুরে এসেছি কাজের জন্য, কিন্তু কোনো কোম্পানি লোক নিচ্ছে না, নিলেও কোনো না কোনো বাহানায় না করে দিচ্ছে। রাস্তার সাইডে বসে আছি, হঠাৎ একটা গাড়ির সাইরেনের আওয়াজ শুনতে পেলাম। আমার সামনে একটি গাড়ি সাইড হলো। গাড়ির কাছ নামিয়ে একজন আমাকে ডাকছে। আমি চেহারা ভালো করে দেখতে পারছিলাম না, তাই সামনে গেলাম। যা দেখলাম তা আশা করিনি। আমার ছোটবেলার বন্ধু, কলেজ ফ্রেন্ড সৌরভ। কিরে দোস্ত, তুই এখানে কি করিস? তোদের বাসায় গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম তোর কথা, যে বলল তুই নাকি মরে গেছিস। আর বলিস না দোস্ত, জীবনটা বেদনার, অনেক বড় কাহিনী, তোকে পরে এক সময় বলবো। এখানে এসেছিলাম চাকরির জন্য। তুই চাকরি করবি কেন? তোর কি টাকার অভাব পড়েছে? আরে বললাম না অনেক বড় কাহিনী, তোকে পরে বলবো। তুই যদি কাজ করতে চাস তাহলে আমাদের কোম্পানিতেই চাকরি করতে পারিস। না দোস্ত, এটা কেমন দেখায়? যেমন খুশি তেমন দেখাক, আমি চাই না যে তুই রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরবি। আচ্ছা যা, তোর অফিসে চাকরি করব, কিন্তু আমার যোগ্যতা অনুযায়ী। আচ্ছা নে চল, গাড়িতে ওঠ। সৌরভের সাথে গাড়িতে উঠে পড়লাম। সৌরভদের অনেক বড় ব্যবসা, কিন্তু আমাদের তুলনায় কিছুই না। অফিসে ওর সাথে ঢুকে পড়লাম। ও আমাকে একটা কেবিন দেখিয়ে বলল যে আমাকে এখানে কাজ করতে হবে। আমি রাজি হয়ে গেলাম। আমাকে HR ম্যানেজারের পোস্ট দেওয়া হয়েছে। সৌরভ বলল যে আজকে কাজ করতে হবে না। ওর সাথে ওর বাড়িতে নিয়ে গেল। দরজা ওর মা খুলে দিল। বীর বাবাজি, আজ কি মনে করে আমাদের বাড়িতে পায়ের ধুলো পড়লো? আরে আন্টি, কি বলেন না, আমার আবার পায়ের ধুলো? আরে বাবা, তুই তো আসিস না, সেই গত মাসে একবার এসেছিলি। তোর মা বাবা সবাই ভালো আছে? মানে? আরে মা, ওকে কি গেটেই দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে আসতে দেবে? আরে আমি ভুলেই গেছিলাম, আয় বাবা ভেতরে আয়। হ্যাঁ আন্টি, সবাই ভালো আছে, আমি ছাড়া। ভেতরে গেলাম। সৌরভের আম্মু আমাকে নিজের ছেলের মতোই দেখে আর অনেক আদরও করে। যাক, এক মাকে হারালাম, আরেক মাকে পেলাম। ভেতরে গিয়ে সৌরভ আমাকে একটা রুম দেখিয়ে দিল। দুপুরে ডিনারের টাইমে সবাই ডিনার করছিলাম, তখন আঙ্কেল জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি নাকি বাড়ি ছেড়ে দিয়েছি। সত্যটা সবাইকে বলা দরকার।
ওনাদেরকে সবটা খুলে বললাম। আন্টি, আঙ্কেল, সৌরভ সবাই অনেক কষ্ট পেল এটা শুনে। আমাকে অনেকভাবে সান্ত্বনা দিতে লাগলো। তোর মা তোকে ভুল বুঝেছে তো কি হয়েছে, আমি আরেক মা আসি না? খুশিতে আমার চোখে পানি চলে আসে। ভাবলাম এখানেই থাকবো। এভাবেই চলছিল আমার দিন। অফিস, বাড়ি আর সৌরভ, এদের নিয়ে আমার জীবন এভাবে চলে গেল কয়েক মাস। কিছু টাকা জমিয়ে ফেলেছিলাম। সৌরভদের অফিসে কাজ করে আঙ্কেল আমাকে কাজ করতে মানা করে, কিন্তু তবুও আমি করি। ভাবলাম একটা বিজনেস ম্যানেজমেন্ট কোর্স করে আসি বাইরে থেকে, তারপর নিজেই একটা ব্যবসা করব। আজ বাইরে যাচ্ছি। কানাডাতে 5 মাস কেটে গেছে, কিন্তু মা এর মধ্যে আমার সাথে একবারও যোগাযোগ করেনি। আর বাকি রইল পরিবার। ওরা আম্মুর আদেশের বাইরে এক পাও নড়ে না। আব্বুও আম্মুকে ভয় পায়, প্লেন ছেড়ে দিয়েছে। এয়ারপোর্টে আঙ্কেল, আন্টি আর সৌরভ এসেছিল আমাকে এগিয়ে দিতে। অবশেষে কানাডার মাটিতে ল্যান্ড করলাম। কানাডায় পড়ালেখা আর নিজেকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। এর পাশাপাশি পার্ট টাইম জবও করতে লাগলাম। 8 মাসের কোর্স ছিল, যেটা কমপ্লিট হতে সময় লাগবে। আমি 8 মাস পর আজ দেশে ফিরছি। কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। কাউকে জানাইনি যে আজ ফিরছি। সোজা সৌরভদের বাড়িতে গেলাম, কারণ আমার আপনজন বলতে এরাই আছে। কিন্তু গেটে তালা দেওয়া। দারোয়ানকে জিজ্ঞাসা করলাম। দারোয়ানের জবাব শুনে আমি অনেক বড় শকড হলাম। দারোয়ান বলল যে সৌরভদেরকে ব্যাংক এই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি ভাবতে লাগলাম, কি এমন হলো যে সৌরভদেরকে বাড়ি ছাড়া হতে হলো। অফিসে গেলাম। অফিসের মালিক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পুরনো অনেক স্টাফ আছে। ওদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে সৌরভরা ব্যবসায় অনেক বড় লস খায়, যেটা সামলাতে ব্যাংক থেকে লোন নেয়। পরে সেটা আর শোধ করতে পারে না। পরে ব্যাংক নিলাম ডেকে সবকিছু বিক্রি করে দেয়। এই জন্যই বোধ হয় সৌরভের সাথে কয়েক মাস যাবত কথা হয় না। সবার কাছে ওদের ঠিকানা চাইলাম, কেউ দিতে পারল না। সারা শহরে ওদের খুঁজতে লাগলাম। অবশেষে একটা জিনিস মনে পড়লো যে সৌরভের মায়ের নামে ঢাকাতে একটা ছোট্ট বাড়ি আছে। সেটাতে গিয়ে খুঁজলে হয়তো পাওয়া যাবে। যেই কথা সেই কাজ, ওদেরকে সেখানে খুঁজতে গেলাম এবং পেয়েও গেলাম। বাড়িটা অনেক বড় না, 3 কামরার বাড়িটা, অনেক পুরনো। দরজা নক করতেই আন্টি দরজা খুলে দিলেন। আন্টিকে দেখে অনেক আনন্দ হলেও খুশি হতে পারলাম না। আন্টি আর আগের মতো নেই, শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আরে বাবা, তুই কবে ফিরলি? এতদিনে আমাদের কথা মনে পড়লো। আর বলো না আন্টি, আগে বলো যে তুমি কেমন আছো। এই তো বাবা, যেমন দেখছিস তেমনই। তোমাদের এই অবস্থা কেন? আর বলিস না বাবা, বিজনেসে লস খেয়ে আজ এই দশা। আন্টি আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে গেলাম। আন্টি, সৌরভ আর আঙ্কেলকে তো দেখতে পাচ্ছি না। ওরা কোথায়? বাড়িতে বসে থাকলে তো আর পেট চলবে না। তোর আঙ্কেলের তো আর এখন কিছুই নেই, তাই সে এখানে একটা অফিসে পিয়ন পোস্টে চাকরি করে। কি? আঙ্কেল পিয়ন পোস্টে চাকরি করে? এত বড় কোম্পানির সিইও এখন পিয়ন? আন্টি, আমার মানতে অনেক কষ্ট হচ্ছে। কি করার আছে বল। আর সৌরভটা চাকরি খোঁজে, সারাদিন ঘোরে। তোমাদের এই অবস্থা আমাকে একটিবার ফোন করে জানাবে না? আর জানাতাম, কিন্তু তোর আঙ্কেল নিষেধ করেছে। আচ্ছা বলো, কি রান্না করেছো? এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছি, খুব ক্ষুধা লেগেছে। আন্টিকে এই কথা বলতেই আন্টি চুপ করে গেল। কি হলো আন্টি? বাবা, মাস শেষ, তোর আঙ্কেলের এখনো বেতন পায়নি, ঘরে একটা বাজারও নেই। তোর কাছে বলতেই আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আন্টি, আমি কিন্তু এখন চলে যাব। কেন বাবা যাবি কেন? থাক, আমার কথায় কিছু মনে করিস না। আন্টি, তুমি কিন্তু আমাকে নিজের ছেলে বানিয়েছো, আর নিজের ছেলের কাছে কিসের লজ্জা? আমি যতদিন আছি সব আমি সামলে নিব। এরপর ব্যাগটা রেখে একটা টি শার্ট পরে নিলাম আর কিছু টাকা নিয়ে নিলাম। কোথায় যাচ্ছিস? তুমি অপেক্ষা করো, আমি আসছি। এ কথা বলেই বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হলো বাজারে যাওয়া। বাজারে গিয়ে 5 কেজি বড় মাছ কিনলাম, 2 কেজি চিংড়ি মাছ আর 5 কেজি গরুর মাংস আর 6টা মুরগি কিনে নিলাম। আর মাসিক যা বাজার লাগে সব কিনে একটা ভ্যানে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে পৌঁছে কলিং বেল চাপলাম। কিরে, কোথায় চলে গেছিলি? আর বলো না, সামান্য কিছু কেনাকাটা করতে। এই কথাটা বলেই আমি সরে দাঁড়ালাম। ভ্যানওয়ালা ভাই সব ভেতরে নিয়ে যাচ্ছে। কিরে বাবা, এত বাজার কেন? আমার বাড়ি, আমি বাজার করব, তুমি বলার কে?
তাই বলে এত? আন্টি তোমরা কি খাও না খাও সব আমি জানি। আমার এই সামান্য বাজার দেখে বলছো এত বাজার? ভ্যানওয়ালা বাজার নামিয়ে দিয়ে চলে যায়। আমি গোসল করে বসে বসে টিভি দেখছি আর আন্টি রান্না করছে। আন্টি হ্যাঁ বাবা, রান্নাঘর থেকে। আঙ্কেল আর সৌরভ আসলে বলো না আমি এসেছি, ওদের সারপ্রাইজ দিব। ওকে বাবা। একটু পরে আঙ্কেল আর সৌরভ আসে। আর বলো না, অফিস থেকে ফেরার পথে দেখি গাড়ি মুছার কাজ করছে। আমার ছেলে নাকি গাড়ি মুছবে, তাও আবার আমি বেঁচে থাকতে। মা কিছু আছে খাবার মতন? খুব ক্ষুধা লেগেছে। আমি দরজার আড়াল থেকে সবটা দেখছি। সৌরভের অবস্থা আর আঙ্কেলের অবস্থা দেখে চোখ থেকে কয়েক ফোঁটা পানি বেরিয়ে আসলো। সৌরভ যে কিনা নিজের কাজ কোনোদিন নিজে করে না, সে আজ অন্যের গাড়ি মুছে দিচ্ছে। এটাই নিয়তি, কখন যে কার কপালে কি আছে বলা যায় না। মা কিছু আছে খাবার মতন? খুব ক্ষুধা লেগেছে। সৌরভ, আমি আসার সময় মুড়িয়ার চানাচুর কিনে এনেছি, এগুলো খেয়ে ঘুমিয়ে পড়। না, আমি রান্না করছি, তো হাত মুখ ধুয়ে আয়। সৌরভ আর আঙ্কেল হাত মুখ ধুয়ে আসে। ঘরে তো বাজার নেই, তাহলে তুমি রান্না করলে কিভাবে? সেটা নিয়ে তোদের ভাবতে হবে না। আন্টি দুজনের পাতে ভাত বেড়ে দেয় আর মাংস দেয়। এগুলো কোথায় পেলে? আমি পিছন থেকে সৌরভের চোখ হাত দিয়ে ঢেকে ধরলাম। কে কে চোখ ঢেকে রেখেছে? সাব্বির তুই? তুই সবসময় ধরে ফেলিস কিভাবে বলতো? আরে ভাই, তোর স্পর্শ আমি চিনি, কিন্তু তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ও, তাহলে তুই বাজার করেছিস? হ্যাঁ, আমার বাড়ি, আমি বাজার করেছি। তো কি মহাভারত অশুদ্ধ হয়েছে? আচ্ছা বস, খেয়ে নে, তুই তো এখনো খাসনি। আঙ্কেল আন্টি আর সৌরভের সাথে গল্প করতে করতে খাবার খেয়ে নিলাম। সৌরভের সাথে ঘুমাতে গেলাম। সকালে সৌরভ উঠে চলে যাচ্ছিল। কই যাস? কাজের খোঁজে। মানে? যেতে হবে না, তোর কাজ ঠিক হয়ে আছে। মানে পরে বুঝতে পারবি। সৌরভকে নিয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। বল, কি কাজ ঠিক করেছিস? আমরা একটা টেক্সটাইল ফ্যাক্টরি খুলবো। কিছু খাইছিস নাকি, গাঁজা জাতীয় কিছু? আরে তুইও না, আমি সিরিয়াস। টাকা পাবো কোথায়? এটাতে বেশি টাকা লাগবে না, আর যতটুকু লাগবে তার চেয়ে বেশি আছে আমার কাছে। একটা বিল্ডিং লাগবে রাস্তার পাশে, আর মেশিন কিনতে হবে, এবং আমাদের হাতে কিছু টাকা রাখতে হবে। তুই ওভাবে বললি যেভাবে কোটি কোটি টাকা লাগবে। জানি তো, আমার কাছে আছে 50 কোটি টাকার মতো। এত টাকা চলবে না। তাহলে? দৌড়াবে। আমি আর সৌরভ একটা ফ্যাক্টরির মতো বাড়ি খুঁজতে থাকি। তারপর আমরা একটা বাড়ি পেয়ে যাই যেটাতে ফ্যাক্টরি বানানো যাবে। দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে, কিন্তু দুজনেরই পেটে কিছুই পড়েনি। আমিও সৌরভ একটা রেস্টুরেন্টে যাই খাবার খেতে। নিজেদের ইচ্ছা মতো খাবার অর্ডার করলাম। দুজনে খাবার খাচ্ছি, হঠাৎ সৌরভ আমাকে বলে, সাব্বির দেখ। কি হয়েছে? কি দেখবো? পিছনে দেখ, তোর গার্লফ্রেন্ড তোমা আরেকটা ছেলের সাথে। আমি পিছনে তাকালাম, কিন্তু যা দেখলাম তা দেখে হৃদয়ের কিছু পুরনো কষ্ট নাড়া দিয়ে উঠলো। তমা একটা ছেলের সাথে হাত ধরে রেস্টুরেন্টে ঢুকছে। ছেলেটাকে চিনতে আমার ভুল হলো না। আমাদের এসবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এসবি কনস্ট্রাকশনসের ম্যানেজারের ছোট ছেলে সে। ও আমাদের কোম্পানিতে কাজ করে। আমাদের সামনের টেবিলে এসে বসলো ওরা দুজন, কিন্তু তমা আমাকে দেখেনি। কি রে দোস্ত, তোর গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে কেন? ওর সাথে তো তোর বিয়ের কথা পর্যন্ত হয়েছিল। আরে ভাই, সব কপাল। আমার কপালটা অনেক বড়, তাই সব আমার সাথে হয়ে থাকে। তবুও আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওর সাথে তোর ব্রেকআপ হয়েছে? সেই দিনই, যেদিন আমি সব ছেড়ে চলে এসেছিলাম। আসলে ও আমার টাকাকে ভালোবাসতো, আমাকে না। দুজনেই খেয়ে দিয়ে উঠলাম, ওরাও খেলো। বিল দিতে কাউন্টারে গেলাম। আমি কার্ড বের করে বিল দিয়ে দিলাম। তমা আর ওর নতুন বিএফও আসলো বিল দিতে। তমা, আমি আজকে কার্ড ভুলে ফেলে এসেছি, তুমি বিলটা দিয়ে দাও। ওকে, নো প্রবলেম। তমা ব্যাগ থেকে কার্ড বের করলো, কিন্তু কার্ড সোয়াইপ করলো, কিন্তু কার্ড কাজ করছে না। ম্যাম, আপনার কার্ডে টাকা নেই। এটা কি করে সম্ভব? সেই দিনও তো দেখলাম কার্ডে 20 কোটি টাকা আছে। এই কার্ড তো আপনার না ম্যাম, এটার মালিকের নাম আফসান আহমেদ সাব্বির। হ্যাঁ, আমার কাজিনও ওর কার্ড নিয়ে এসেছি। কি রে দোস্ত, ও তো তোর কার্ড ব্যবহার করছে। লাভ নেই, আমি সব টাকা মার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। দেখ, ওরে মজা দেখাই। কি করবি? খালি দেখ।
সৌরভ ওদের দিকে এগিয়ে গেল। কেমন আছো তোমা? ভালো, তুমি সৌরভ না? ও, তাহলে চিনতে পেরেছ। আচ্ছা, একটা কথা বলবা, সাব্বির তোমার কোন জন্মের কাজিন যে ওর কার্ড ব্যবহার করছো? তোমা কি বলবে ভেবে পাচ্ছে না। আসলেই তো কি বলবে, ম্যানেজার সন্দেহজনক দৃষ্টি নিয়ে তোমার দিকে চেয়ে আছে। মানে আমি তো ওইটা বলি নাই। ম্যাম, আপনি কি কার্ড চুরি করে এনেছেন? যদি করে থাকেন তাহলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। আরে কি বলছেন কি? আমি চুরি করতে যাব কেন? আমাকে দেখে কি চোর মনে হয়? তাহলে অন্য একজনের কার্ড ব্যবহার করছেন কেন? কার্ডে টাকা নেই, আবার বলছেন কাজিন, এখন বলছেন না। আসলে হয়েছে কি, আমি দূর থেকে সব দেখছিলাম আর অনেক মজা লাগছিল। দেখি কি হয় শেষ পর্যন্ত। তমা ওর বফের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। সে কাকে যেন ফোন দিয়ে বিকাশে টাকা এনে দেয়। তমা হোটেলের বাইরে আসে আর ম্যানেজারকে অনেক কিছু বুঝিয়ে সৌরভ কথা পেঁচাচ্ছে আর তমা খালি ফেসে যাচ্ছে। হোটেলের সবাই তমাকে চোর ভেবেছে। বাইরে বেরিয়ে, ওই ছোট লোকের বাচ্চা, আজকে সবার সামনে অপমানিত হলাম। বয়, আসলে তুমি কার কার্ড ব্যবহার করেছিলে? তোমার জানতে হবে না, এক ছোট লোকের বাচ্চার কার্ড। কে সে? যে ছোট লোক যার কার্ডে 20 কোটি টাকা থাকে, আমি তাকে দেখতে চাই। আমি সেই ছোট লোক। ওদের সামনে চলে গেলাম। ছেলেটি বোধহয় আমাকে চিনতে পেরেছে, তাই সালাম দিল। আরে স্যার, আপনি? হ্যাঁ, আমি সেই ছোট লোক। স্যার, আপনি এসবি গ্রুপের সিইও রাফসান আহমেদ সাব্বির না? অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আরে তুমি কেমন মেয়ে যে স্যারের মতো মাল্টি মিলিয়নিয়ার কে ছোট লোক বলো? আর স্যারের যা আছে উনি ইশারা করলে তোমার মতো এমন হাজার হাজার মেয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে। থাকার বলতে হবে না, ওর থেকে সাবধানে থেকো। যতক্ষণ টাকা আছে ততক্ষণ ভালোবাসা পাবা। টাকা শেষ হলে ভালোবাসা উড়ে ফুস হয়ে যাবে। তমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে? কিছু তো বলার নাই। আর তমা, টাকাগুলো আমি বের করে নিয়েছি। তোমাকে অপমানিত করার জন্য দুঃখিত। আর এই নাও 500 টাকা ভাড়া দিয়ে বাড়িতে চলে যাও। এই ছেলে হয়তো একটু বাদেই তোমাকে ছেড়ে চলে যাবে। এই বলে সেখান থেকে চলে আসলাম। আসলে তোমাকে আমি কলেজে থাকতে বার্সেলোনায় পছন্দ করেছিলাম। আমার ছোটবেলার অনেকটা সময় সেখানে কেটেছে। তখন ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। ওকে প্রপোজ করেছিলাম, ও অ্যাকসেপ্ট করে নিয়েছিল। আসলে ওর ভালোবাসা ছিল আমার বিলাসিতা আর টাকার প্রতি, আমার প্রতি না। আজকে মনটা অনেক হালকা লাগছে। সৌরভ আর আমি বেরিয়ে গেলাম একটা অটোতে করে। বাড়িটা কিনতে হলে 25 কোটি টাকা লাগবে। আমরা বলেছি কালকে যাব এবং ফুল পেমেন্ট করে দিব। আমার অ্যাকাউন্টে আছে 50 কোটি টাকার মতো। কিছুটা এই কয়দিনে ইনকাম করেছি আর বাকিটা আমার স্কলারশিপের টাকা। আমার বাবার 1 টাকাও আমি এখন পর্যন্ত খরচ করিনি। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে বাড়িতে চলে গেলাম। সেখানে আঙ্কেল আন্টি বিষয়টা বললাম। ওনারা আমাকে সাপোর্ট করলো। আঙ্কেল আন্টির জন্য কিছু শপিং করে নিয়েছিলাম আর আমার আর সৌরভের জন্য। রাতে আন্টি খিচুড়ি রান্না করলো। অনেক ফাইন হয়েছিল খিচুড়িটা। মা আমাকে প্রায় খিচুড়ি রান্না করে খাওয়াতো। মাকে অনেক মিস করছি। সে কবে দেখেছিলাম মাকে, আর দেখিনি। জানি না কেমন আছে, তবে দোয়া করি যেন ভালো থাকে। আর রিমঝিম আর অনেককে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। এমনটা না যে বাড়ি ছেড়ে সম্পত্তি ছেড়ে থাকতে হচ্ছে বলে আমি ওদের প্রতি রেগে আছি। আমার অ্যাকাউন্ট, বাবার অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টও আমার নামে, যা সম্পত্তি ছিল সব আমার নামেই আছে। কিন্তু মা যেহেতু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই আমি ওই টাকা আর সম্পত্তির দিকে হাত বাড়াইনি। ওদের প্রতি আমার রাগ, কারণ ওরা আমাকে মায়ের নজরে খারাপ বানিয়েছে। আর ওদের জন্যই আমি এতদিন মায়ের আর বাবার স্নেহ থেকে বঞ্চিত। কিন্তু একটা কষ্ট আমার বুকে, মরে গেলেও থাকবে যে মা করে আমাকে ভুল বুঝলো। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠলাম আন্টির ডাকে। আজ দিনটা স্পেশাল, কারণ আজ আবার নতুন ব্যবসার জন্য বিল্ডিং ক্রয় করতে যাব। আন্টির হাতের পরোটা আর আলুর তরকারি দিয়ে নাস্তা করলাম। সৌরভ আর আমি নাস্তা শেষে আন্টির রুমে গেলাম। আন্টি আসবো? হ্যাঁ বাবা, আয়, জিজ্ঞেস করার কি আছে? আন্টির কাছে গেলাম, গিয়ে ওনার পায়ে সালাম করলাম। আরে আরে, পা ছুচ্ছিস কেন? কেন, আমি তোমার পা ছুঁয়ে দোয়া চাইতে পারি না? আরে বাবা, এই জন্য সালাম করতে হবে? আন্টি, তোমাকে আমি মায়ের সম্মান দিয়েছি, তোমাকে আমি মা ভাবি, তাই তোমাকে মা ভেবে সালামটা করলাম। আরে বোকা, আমার দোয়া সবসময় তোদের সাথে আছে। তোরা অনেক দূর যাবি, আমি দোয়া করলাম। এই নে 50 টাকা রাখ। আমার কাছে টাকা আছে তো, টাকা লাগবে না? 50 টাকা বলে নিচ্ছিস না? আরে আন্টি, তুমি তো জানো আমার কাছে টাকা আছে, তাও কেন দিচ্ছ? আর টাকাটা বড় কথা না।
যদি থাকতো তাহলে তোর বিজনেসের জন্য যত টাকা লাগতো আমরা দিতাম। কথাগুলো শুনে চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। আসলে এই দুনিয়ায় কেউ আপনজনদেরই ঠিক মতো কদর করে না। রক্তের সম্পর্ক থাকলেও কেউ এত ভালোবাসে না। বেরিয়ে পড়লাম রাস্তায়, উদ্দেশ্য ব্যাংক। ব্যাংক থেকে টাকা তুলে তারপর বাড়ির মালিকের থেকে বাড়িটা কিনতে হবে। ব্যাংকে পৌঁছে টাকা তুললাম 38 কোটি। এই টাকায় দাবি করেছে বাড়ির মালিক। আর বাড়িটা মানে যে প্রপার্টিটা আমরা কিনবো সেটা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য একেবারে পারফেক্ট। আর অনেকটা জায়গা জুড়ে আমরা চাইলে পরে নতুন বিল্ডিং করে ফ্যাক্টরিও বানাতে পারবো। উনি আমাদের ওনার বাড়িতে যেতে বলেছেন। ওনার বাড়িটা শহর থেকে অনেক ভেতরে, অনেক নিরিবিলি। রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তার উপর এতগুলো টাকা। সিএনজি দিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ সিএনজি ওয়ালা গাড়ি থামিয়ে দিল। আর কিছু লোক ছুরি ও বন্দুক নিয়ে আমাদেরকে ঘিরে ধরলো। এই ভাই, আপনি এখানে গাড়ি থামালেন কেন? আর ওনারাই বা কারা? তোর প্রশ্নের কোনো জবাব দিতে পারবো না। সেই ব্যাংক থেকে তোকে ফলো করছি। তোর ব্যাগ দেখে মনে হচ্ছে কোটি টাকার মতো আছে, তাই এখানে নিয়ে আসলাম। ভাই দয়া করে এমন করবেন না, অনেক কষ্টের টাকা, একটা কাজের জন্য নিয়ে যাচ্ছি, এমন করবেন না ভাই। কান্নাকাটি করে লাভ নাই। আমি তোর কোনো জন্মের ভাই লাগি না, তাই আমার কাছে আকতি মিনতি করে কোনো লাভ নেই। আমাদের বন্দুক দেখে গাড়ি থেকে নামালো ওরা, মনে হচ্ছে ছিনতাইকারী। গাড়ি থেকে নামিয়ে ওরা টাকার ব্যাগটা কেড়ে নিল। এতগুলো বন্দুক আর ছুটির সামনে আমাদের হিরোগিরি চলবে না। আমরা কোনো সিনেমার হিরো না যে ডিসুম ডিসুম ফাইট করব। ওরা আমাদের নামিয়ে বেঁধে ফেলে চলে গেল টাকা নিয়ে। আসলে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, সে অবস্থায় আমাদের একে তো এত কষ্ট, দুঃখের মাঝে একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, সেটাও মুহূর্তে শেষ হয়ে গেল। রাস্তায় ঘন্টাখানেক পড়েছিলাম, পরে অনেক চেষ্টায় বাঁধন খুলতে সফল হলাম। রাস্তায় বসে বসে ভাবছিলাম কি করা যায়। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছিল। সৌরভ কান্না করছিল বাচ্চাদের মতো। ও আর আমি যে স্বপ্ন দেখছিলাম সেটা তার কোনোদিন হয়তো সম্ভব হবে না। দোস্ত, ওই লোকটা তো আমাদের আশায় বসে আছে। হ্যাঁ চল, ওনাকে বলে আসি যে আমরা প্রপার্টিটা কিনতে পারবো না। বাড়িটা বিশাল, মনে হচ্ছে বিয়ে বাড়ি হবে। হয়তো ডেকোরেশন দেখে মনে হচ্ছে যে এখানে একটা বিয়ের আয়োজন করা হয়েছে, কিন্তু বাড়িতে তেমন কাউকে দেখতে পেলাম না। যাই হোক, খুঁজে দেখি কেউ আছে কিনা। আরে, বাড়িতে বোধহয় মালিক নেই। কিন্তু এরকম একটা বাড়িতে যেখানে সব সাজানো, সেখানে কেউ থাকবে না, এটা কোনো কথা? সেটাই মনে হয়। বাড়িটা শহর থেকে একটু ভেতরে, তাই হয়তো মানুষজন কম এখানে। এই, আপনারা এখানে কি করতেছেন? জানেন না এটা প্রাইভেট প্রপার্টি? এখানে অনুমতি ছাড়া ঢোকার সাহস পেলেন কোথায়? আর অনুষ্ঠান আর হবে না। হঠাৎ করে একজন বৃদ্ধ মতো লোক আমাদের সামনে এসে উপরের কথাগুলো বললেন। দেখে মনে হচ্ছে মালি হবে হয়তো। আমাদের আপনি ভুল বুঝছেন, আমরা অনুমতি নিয়ে এসেছি। এখানকার মালিক আমাদেরকে আসতে বলেছেন, কিন্তু ওনাকে তো দেখতে পাচ্ছি না। ও দুঃখিত, আসলে উনি বাড়িতেই উপরের তলায় আছেন। ওনার মেয়েকে বিয়ের আসর থেকে এখানকার ল্যান্ড মাফিয়া কিডন্যাপ করেছে, তাই উনি অনেক টেনশনে আছেন। কি? ল্যান্ড মাফিয়া ওনার মেয়েকে কিডন্যাপ করেছে? উনি পুলিশ না মেয়ে, এখানে বাড়িতে বসে কি করছেন? আমি আপনাদের এত কিছু বলতে পারবো না। কিছু জানার থাকলে আপনারাই জেনে নিন। উনি দোতলায় আছেন। লোকটির কথা মতো আমি আর সৌরভ দোতলায় গেলাম। একটা রকিং চেয়ারে বুড়ো লোকটি বসেছিলেন। আসসালামু আলাইকুম। উনি হয়তো শুনতে পাননি, তাই আবার সালাম দিলাম। উনি খানিকটা না অনেকটা একটু হকচকিয়ে উঠলেন। আসলে টেনশনে থাকলে যা হয় আর কি। আঙ্কেল, আমরা দুজন এসেছিলাম। ও, তোমরা এসেছো, বসো বাবারা। আঙ্কেল, আমি বলতে চেয়েছিলাম যে আমরা যে বলছিলাম বাড়িটা কিনবো, সেটা আর কেনা হবে না। আরে কি হবে বাড়ি বিক্রি করে? যার জন্য বাড়িটা বিক্রি করবো সেই তো নেই। আরে আঙ্কেল, আপনি পুলিশে যাচ্ছেন না কেন? যাবো কিভাবে? পুলিশকেও তো ওরা কিনে রেখেছে। ওরা এত ডেঞ্জারাস? হ্যাঁ। আচ্ছা, আমরা যদি আপনার মেয়েকে এনে দিতে পারি? কি তোমরা পারবে? তোমরা যদি পারো তাহলে যা চাইবে তাই দিব। এই, তোর মাথা ঠিক আছে? কি থেকে কি বলছিস? আমি সাব্বিরকে সাইডে টেনে নিয়ে বললাম। তো কি হয়েছে? চেষ্টা করলেই বা ক্ষতি কি? তুই জানিস না ওরা কত বড় মাফিয়া? দেখা যাবে। আচ্ছা আঙ্কেল, আপনার মেয়ের একটা ছবি আর ওই মাফিয়ার কিছু ডিটেলস চাই, তাহলেই হবে। হ্যাঁ অবশ্যই। বলেই উনি ওনার মোবাইলটা ঘাঁটতে লাগলেন, কিন্তু ওনার চোখে মুখে একটা আলাদা খুশি খুশি ভাব দেখতে পেলাম। হয়তো আমাদের ভরসা করেছেন বলে উনি আমাদের ছবিগুলো দিলেন আর একটা অ্যাড্রেস দিলেন। ওনার বলা ঠিকানা মতো চলে গেলাম। আন্টির দেওয়া 50 টাকা ছিল পকেটে, সেটা দিয়ে গাড়ি ভাড়া দিলাম। আর জায়গাটা বেশি একটা দূরে না, তাই পৌঁছে গেলাম। চারিদিকে করোনা আতঙ্ক, এর ভিতরে সৌরভ আমার ভিতরে আরেক আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে। একটা বিশাল মাঠের মাঝখানে একটা গ্যারেজের মতো, ওখানে হয়তো ওই মাফিয়া আছে। আর আঙ্কেলের মেয়েটার ছবি দেখিনি এখনো, তাই খাম থেকে ছবিটা বের করলাম।
অসম্ভব সুন্দর একটা চেহারা, চোখ ফেরানো দায়। ছবিতে একটা মেয়ে হাসছে, আমি যেন মেয়েটির চোখের মাঝে হারিয়ে যেতে লাগলাম। আরে ছবিটা খেয়ে ফেলবি নাকি? আমার হুঁশ নেই, কোনো কথাই কানে যাচ্ছে না। আরে আমি কিছু বলছি, কেন যাচ্ছে তোর? বলে আমাকে একটা ধাক্কা দিল। হ্যাঁ হ্যাঁ বল, কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছিস কেন? তুই কি ছবিটার ভিতরে ঢুকে যাবি নাকি? আরে এমনি। মনে হয় মেয়েটাকে পছন্দ হয়েছে। আরে তুই কি ঘটক নাকি, বিয়ে করিয়ে দিবি? তাহলে তোর পছন্দ হয়েছে? মানে না। আচ্ছা বাদ দে, বল মেয়েটাকে কিভাবে উদ্ধার করা যায় কোনো মারামারি ছাড়া? আমি কি জানি, তুই ভাব। আচ্ছা